শুভেচ্ছা সবাইকে। শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের অর্থ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন এ সপ্তাহের অর্থনীতি। আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি তানভীর এলিন। মূল অনুষ্ঠানে যাওয়ার আগে দর্শক দেখে নেওয়া যাক কি থাকছে আমাদের এই পর্বে। পদ্মা সেতুর মূল কাজের অগ্রগতি ৯০%। বিজয় দিবসের আগেই দৃশ্যমান হচ্ছে পুরো সেতুর মূল অবকাঠামো। চামড়াজাত পণ্যকে ছাড়িয়ে রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে পাট শিল্প। সম্ভাবনাময় নতুন শিল্প খাত হিসেবে দেশে জনপ্রিয় হয়ে উঠছে ইস্পাত বিল্ডিং। উজবেকিস্তানে প্রথমবারের মতো খুলেছে বাংলাদেশের শ্রমবাজার এবং থাকছে পুঁজিবাজারের বিশ্লেষণ সহ অর্থনীতির নানা খোঁজ খবর। ২০২২ সালের প্রথমার্ধে পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া সম্ভব হবে। ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে সেতুর ৫,৪০০ মিটার। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, এখন পর্যন্ত মূল সেতুর অগ্রগতি ৯০% আর প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮১%। বিশ্লেষকদের মতে সেতুটি চালু হলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ সুফল পাওয়ার পাশাপাশি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। মহামারী করোনা ভাইরাসের কারণে পদ্মা সেতু প্রকল্পের নির্মাণ কাজ শেষ হবে ২০২২ সালের প্রথম দিকে। এরপরই খুলে দেয়া হবে যান চলাচলের জন্য। ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে সেতুর ৫,৪০০ মিটার। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, এখন পর্যন্ত সেতু নির্মাণের অগ্রগতি ৯০%, আর প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮১.৫%। বিশ্লেষকরা বলছেন, সেতুটি চালু হলে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ সুফল পাওয়ার পাশাপাশি জিডিপিতে ৩% অবদান রাখবে। ২০২১ সালের ডিসেম্বরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা থাকলেও মহামারী করোনা ভাইরাস এবং পদ্মার তীব্র স্রোত ও ভাঙনের কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ করা যাবে না বলে জানিয়েছেন সেতু কর্তৃপক্ষ। সেতুর ৪১টি স্প্যানের মধ্যে ইতোমধ্যে ৩৬টি স্প্যান বসানো হয়েছে। বাকি ৫টি ১০ ডিসেম্বরের মধ্যে বসানো হবে। তবে পুরো কাজ শেষ হবে ২০২২ সালের প্রথমার্ধে। মেয়াদ আমরা এখনো নির্ধারণ করতে পারিনি, তবে আপাতত মনে হচ্ছে যে আমাদের ২০২২-এর প্রথমার্ধের মধ্যে ইনশাআল্লাহ আমরা শেষ করতে পারবো। 90% দায়ী হলো কোভিড, আর 10% হয়তো আমাদের এই বছরের যে অস্বাভাবিক বন্যা। আমাদের প্রকল্পের ব্যয় বৃদ্ধি পাওয়ার কোনো ইন্ডিকেশন নাই। আমরা আশা করছি ব্যয় বৃদ্ধি ব্যতি রেখেই আমরা প্রকল্পের কাজ সমাপ্ত করতে পারব। বিশ্লেষকরা মনে করেন, চ্যালেঞ্জিং এই প্রকল্পটি নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে না পারলে সময় যেমন বাড়বে তেমনি বাড়বে অর্থ ব্যয়। তাই এই মহামারীর মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে এর কাজের গতি আরও বাড়াতে হবে। যত দেরি হবে তত উপকার এই সময়ে পাওয়া যাবে না। এখানে খুব গুরুত্বের সঙ্গে কাজ করার চেষ্টা করা হচ্ছে। এখন এই সেতু দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং পূর্ব ও উত্তরাঞ্চল যুক্ত করছে। কাজে এই সংযুক্তিটা দক্ষিণ পশ্চিমাঞ্চলকে উৎসাহিত করবে এবং তাদের জন্য সুযোগ সৃষ্টি হবে। বর্তমান সরকারের নেয়া সর্ববৃহৎ প্রকল্প পদ্মা সেতু, যেটি বাস্তবায়িত হচ্ছে সরকারের নিজস্ব অর্থায়নে। পায়রা, মংলা সমুদ্র বন্দর ও বেনাপোল স্থলবন্দরের সঙ্গে রাজধানীর সরাসরি যোগাযোগ স্থাপিত হবে স্বপ্নের এই সেতুর মাধ্যমে। পাশাপাশি দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এদিকে মাত্র ৬ দিনের ব্যবধানে পদ্মা সেতুতে বসানো হলো আরও একটি স্প্যান। মাওয়া প্রান্তের ২ ও ৩ নম্বর পিলারের ওপর বসানো হয় ৩৬তম স্প্যান। এর মাধ্যমে দৃশ্যমান হলো সেতুর ৫,৪০০ মিটার। আর মাত্র ৫টি স্প্যান বসানো হলেই ৬,১৫০ মিটার দীর্ঘ পুরো সেতু দৃশ্যমান হবে। চামড়াজাত পণ্যকে ছাড়িয়ে রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে পাট শিল্প। চলতি অর্থবছরের প্রথম ৩ মাসে পাট ও পাটজাত পণ্য রপ্তানি হয়েছে গত অর্থবছরের একই সময়ের চেয়ে দ্বিগুণ। বিশ্লেষকরা বলছেন, করোনার মধ্যে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এই পাট শিল্প। পরিবেশ বান্ধব হওয়ায় বিশ্ববাজারে পাট ও পাটজাত পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে। ফলে মহামারী করোনা ভাইরাসের মধ্যেও এ খাতে রফতানি আয় বেড়েছে। চামড়াজাত পণ্যকে ছাড়িয়ে রফতানিতে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে পাট শিল্প। চলতি অর্থবছরের প্রথম ৩ মাসে বাংলাদেশ পাট ও পাটজাত পণ্য রফতানি করেছে গত বছরের একই সময়ের চেয়ে দ্বিগুণ, যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১১.৮৫% বেশি। যারা উদ্যোক্তা তারা বেশিরভাগই কিন্তু ফিমেল। তারা
এবং তাদেরকে আমরা এই সহযোগিতা করার চেষ্টা করছি কিভাবে তারা বিভিন্ন জায়গায় মেলাতে যাবে, কম রেটে যাতে করতে পারে সেখানে আমরা কিছুটা সাবসিডি সরকার থেকে আমরা দেওয়ার চেষ্টা করছি। আমরা এমবেসিগুলিকে দায়িত্ব দিয়েছি যে যেখানে হারানো মার্কেট চলে গেছে, যারা যে সমস্ত দেশ প্লাস্টিক বর্জন করছে সেখানে যাতে প্লাস্টিকের পরিবর্তে আমাদের পাটের পণ্য ব্যবহার করা যায় সেই ধরনের তারা যেন উদ্যোগ নেয়। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে করোনার মধ্যেও পাট এবং কৃষিজাত পণ্য দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তবে পাটের ঐতিহ্য ধরে রাখতে হলে অভ্যন্তরীণ বাজার সম্প্রসারণ ও আধুনিক মানের চাহিদা সম্পন্ন পণ্য তৈরি করতে হবে। এবার পাটেও খুব ভালো করেছি, পাটের এক্সপোর্ট সবচেয়ে বেশি হয়েছে। আমাদের অ্যাগ্রো প্রসেসিং বা কৃষিজাত পণ্যের রপ্তানিগুলো ভালো চলছে এবং আমাদের বিভিন্ন দেশে আমাদের বাঙালিরা আছেন, তারা আমাদের এই এগ্রিকালচারাল প্রোডাক্টের গুলো নিচ্ছে। আমাদের ইন্টারনাল যে ডিমান্ড, নিজের ভেতরে যে ডিমান্ড, সেই দিকে বেশি করে নজর দিতে হবে। আমাদের এগ্রিকালচার এবং অন্যান্য যে রেমিটেন্স খাত, ওগুলোর দিকে নজর বেশি করে দিতে হবে। সব মিলিয়ে আমাদের চলতে হবে। এই মহামারীর মধ্যেও দেশের কৃষিজাত পণ্য যেভাবে অর্থনীতি সচল রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, পাশাপাশি গুণগত মান বজায় রেখে এসব পণ্যের নতুন নতুন বাজার সৃষ্টির তাগিদ বিশ্লেষকদের। যদি আমাদের প্রাইভেট সেক্টরের যে মিলগুলো আছে, যদি প্রত্যেকটা মিল চালু থাকতো, পাটের নতুন নতুন প্রোডাক্ট তৈরি হবে এবং সারা বিশ্বে যেভাবে পলিথিনের সৃষ্টি হয়েছিল সেইটা বন্ধ করার জন্য আমাদের বাংলাদেশে থেকে পাটের বিভিন্ন ধরনের পণ্য তৈরি করে বিদেশে রপ্তানি করতে পারলে আমাদের পাটজাত দ্রব্য অবশ্যই তৃতীয় স্থানে থাকবে বাংলাদেশ থেকে, এটা আমি আশা করি। সরকার পাট শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে নানামুখী কর্মপরিকল্পনা বাস্তবায়নের ফলে জাতীয় অর্থনীতিতে এই শিল্প গুরুত্বপূর্ণ অবদান রাখছে। দর্শক, এবার এক নজরে দেখে আসি দেশ বিদেশের পুঁজিবাজার সমূহের সবশেষ আপডেট। শুরুতেই ঢাকা স্টক এক্সচেঞ্জের দিকে তাকালে দেখা যায় গত সপ্তাহে আমরা দেখিয়েছিলাম ডিএসই এক্স সূচকটি 4874 পয়েন্টে যাওয়ার খুব ভালো সম্ভাবনা আছে। আপনারা গ্রাফে দেখতে পাচ্ছেন আমাদের ফোরকাস্ট অনুযায়ী সূচকটি 4874 পয়েন্টে গিয়েছে এবং 84 পয়েন্ট বেড়ে তা 4954 পয়েন্টে স্পর্শ করেছে। দ্বিতীয় চিত্রটি দেখলে সূচকের অনেকটা নিম্নমুখী প্রবণতা মনে হলেও আমরা যদি তৃতীয় চিত্রটি দেখি তবে দেখতে পাচ্ছি সূচকটি 4923 পয়েন্টে অবস্থান করছে, যা একটি শক্ত সাপোর্ট পয়েন্ট। এখান থেকে মার্কেট কারেকশন হয়ে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরে 4957 পয়েন্টে স্পর্শ করার সম্ভাবনা আছে এবং সেটিও ক্রস করলে 5000 পয়েন্টে টাচ করবে। আর বর্তমান সাপোর্ট লাইনটি ক্রস করে নিম্নমুখী হলে সূচকটি 4902 পয়েন্টে স্পর্শ করে আবারও ব্যাকটেস্ট করার সম্ভাবনা আছে। এ পর্যায়ে দেখে নেওয়া যাক চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের এ সপ্তাহের অবস্থা। যেমনটি গত সপ্তাহে আমরা দেখিয়েছিলাম সিএসসি এক্স সূচকটিও 14059 পয়েন্টে স্পর্শ করতে পারে, ঠিক তেমনটি চিত্র দেখা যাচ্ছে। পাশাপাশি দেখা যাচ্ছে সূচকটি আরও 139 পয়েন্ট বেড়ে 14198 পয়েন্ট ছুঁয়েছে। দ্বিতীয় চিত্রটি দেখলে দেখা যাচ্ছে সূচকটির বর্তমান অবস্থা থেকে শক্ত সাপোর্ট জোন 14037 পয়েন্টে স্পর্শ করে সেখানে প্রাইস কারেকশন হয়ে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরতে পারে এবং 14335 পয়েন্ট স্পর্শ করার সম্ভাবনা আছে। আর সূচকটি স্ট্রং সাপোর্ট জোন ভেদ করে নিম্নমুখী হলে তা 14545 পয়েন্টে স্পর্শ করে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরে যাবে। এবারে নজর দেওয়া যাক দেশের বাইরের গুরুত্বপূর্ণ কয়েকটি পুঁজিবাজারের দিকে এবং প্রথমেই দেখে নিচ্ছি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ কম্পোজিট ইন্ডেক্সটি। কয়েক সপ্তাহ ধরে সূচকটি সাইডওয়েজ চলতে দেখা গেছে এবং এ সপ্তাহেও কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। এ সপ্তাহে সূচকটি সর্বোচ্চ 13356 পয়েন্টে স্পর্শ করে এবং সর্বনিম্ন 12289 পয়েন্টে স্পর্শ করে। এবারে দেখে নেওয়া যাক চীনের প্রধান পুঁজিবাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্সের দিকে। চীনের প্রধান পুঁজিবাজার সাংহাই কম্পোজিট সূচকটি গত সপ্তাহ জুড়েই নিম্নমুখী প্রবণতায় থাকলেও এ সপ্তাহে সাইডওয়েজে দেখা যাচ্ছে। সূচকটি সর্বোচ্চ 3371 পয়েন্টে স্পর্শ করে এবং সর্বনিম্ন 3210 পয়েন্টে নেমেছে। সবশেষ দেখে নেওয়া যাক ভারতের প্রধান পুঁজিবাজার বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সটি। বোম্বে সেন্সেক্স 30 গত সপ্তাহে নিম্নমুখী প্রবণতায় থাকলেও এ সপ্তাহে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। গত সপ্তাহে সর্বোচ্চ 41930 এবং সর্বনিম্ন 39277 পয়েন্টে স্পর্শ করে। সম্ভাবনাময় নতুন শিল্প খাত হিসেবে দেশে জনপ্রিয় হয়ে উঠছে প্রিফেব্রিকেটেড শিল্প। দুর্যোগ সহনশীল ইস্পাত ভবন নির্মাণ একদিকে যেমন পরিবেশ বান্ধব, ঠিক তেমনি সহজলভ্য।
ভূমিকম্প সহনীয় হয় উন্নত বিশ্বের বড় বড় প্রকল্প সহ সুউচ্চ অট্টালিকা নির্মিত হচ্ছে ইস্পাত দ্বারা। পিছিয়ে নেই লাল সবুজের এই বাংলাদেশও। ১৯৮৫ সাল থেকে দেশে ইস্পাতের ভবন তৈরি শুরু হয়। প্রথম দিকে আমদানি করা ভবন দেশে স্থাপন করা হতো। ২০০১ সাল থেকে দেশীয় উদ্যোক্তারাই স্টিলের ভবন তৈরি শুরু করেন। আর এখন দেশে তৈরি ইস্পাতের ভবন রপ্তানিও হচ্ছে। বাণিজ্যিকভাবে ইস্পাতের ভবন তৈরি একটি নতুন শিল্প খাত হিসেবে গড়ে উঠেছে। পরিবেশের সুরক্ষায় আরসি বিল্ডিং বা ইট সিমেন্টে নির্মিত ভবনের তুলনায় স্টিল বিল্ডিং সহনীয় হওয়ায় বর্তমানে সচেতন মহলে স্টিল বিল্ডিংয়ের জনপ্রিয়তা বেড়েছে। কম্পোজিট স্টিল বলি বা নর্মাল স্টিল বিল্ডিং যখন আমরা অফার করি, আমাদের অফারেই আমরা বলি আমাদের বিল্ডিং রিক্টার স্কেলে 7.2 পর্যন্ত আমরা ওটা উইথস্ট্যান্ড করতে পারি। পৃথিবীতে সব জায়গায় কিন্তু ডেভেলপড কান্ট্রি বলি যতগুলো লম্বা বিল্ডিং, টল বিল্ডিং, এগুলো কিন্তু সব ওই কম্পোজিট স্টিলেই করা হয়। ওই জাস্ট নর্মাল যে সিভিল কনস্ট্রাকশনে এটা আর হয় না। ভূমিকম্প এবং সাইক্লোনের থেকে বাঁচার জন্য স্টিল বিল্ডিংয়ের কোনো বিকল্পই পৃথিবীতে নেই। এটা যদি আমরা স্টিলে করতে পারি তাহলে আরসিসি বিল্ডিং করা যে সময় লাগে, যে খরচ লাগে এবং সেটার যে লংজিভিটি, তার অন্তত 10 গুণ লংজিভিটি রয়েছে আমাদের বিল্ডিং, এবং এই বিল্ডিং ঝড়ে বা সাইক্লোনে ভাঙে না। ভবন ধসে পড়ার ঝুঁকি কম থাকা, অল্প টাকা ও কম সময়ে ভবন নির্মাণ এবং প্রয়োজনে স্ক্র্যাপ হিসেবেও স্টিল বিল্ডিং বিক্রি করা যায়। স্টিল বিল্ডিং ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের দেয়া তথ্য মতে দেশে প্রায় 20,000 স্টিল বিল্ডিং তৈরি হয়েছে। মাত্র 10 বছরে এই শিল্পে 3,000 কোটি বিনিয়োগ হয়েছে। বর্তমানে অর্ধশতাধিক স্টিল বিল্ডিং প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশে। আই মাস্ট গিভ ফুল ক্রেডিট টু আমাদের সরকার। এই যে মানে কিছুদিন আগে প্রায় 100 খানিক যে সাইক্লোন শেল্টার, এগুলো আমার জানা মতো প্রথমবার স্টিল স্ট্রাকচার করা হচ্ছে। প্রায় 75 থেকে 100 সাইক্লোন স্ট্রাকচার ফর দ্য ফার্স্ট টাইম। সরকারি যেটা হাই রাইজ বিল্ডিং, এগুলো ডেফিনেটলি দিস শুড স্লোলি অ্যান্ড স্টেডিলি শিফট টুয়ার্ডস স্টিল স্ট্রাকচার। আমরা প্রচুর বিল্ডিং এক্সপোর্ট করতে পারছি। বিশেষ করে এখন মিয়ানমারের দিকে আমরা ঝুঁকে পড়েছি, প্রচুর ডেভেলপমেন্ট হবে। আমরা মিয়ানমারে আমাদের মার্কেটিং বাড়িয়েছি, সেখানে আমাদের জনবল কাজ করছে। আমরা প্রচুর বিল্ডিং সেল করতে পারবো মিয়ানমারে। স্টিল বিল্ডিংটা যদি আপনি খুলে বিক্রি করতে চান, স্ক্র্যাপ করতে চান, তাও তো আপনি 3 টাইমস 4 টাইমস টাকা পাবেন আপনি। কিন্তু আপনি আরসিসি বিল্ডিং ভেঙে কী পাবেন? ভাঙার খরচই তো আপনি পাবেন না। ফলে এখানে ডিমেরিটস কিছু নাই। স্টিল বিল্ডিংয়ে সবই মেরিটস, এখানে ডিমেরিটস কিছু নেই, যেটা আরসিসি বিল্ডিংয়ে আপনার কোনো মেরিটসই নেই। ভবন নির্মাণে স্টিল নির্মাণ শিল্প সারা বিশ্বে জনপ্রিয় হচ্ছে। প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক বাজারে দেশের উদ্যোক্তারা সাশ্রয় মূল্যে এই নির্মাণ শিল্প তৈরি করতে পুরোপুরি সক্ষম। করোনাকালের স্থবিরতা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে বন্দরনগরী চট্টগ্রামের তৈরি পোশাক শিল্প খাত। ধীরে ধীরে রপ্তানির পরিমাণ বাড়ায় চট্টগ্রামের কারখানাগুলোতেও বেড়েছে কর্মব্যস্ততা। গত 3 মাসে রপ্তানি হয়েছে $812 মিলিয়ন পণ্য। মুজিব বর্ষে পোশাক খাতের রপ্তানি লক্ষ্যমাত্রা ছিল $50 বিলিয়ন। করোনার কারণে তা আর পূরণ হচ্ছে না। তবে স্থবিরতা কাটিয়ে আবার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন এই খাত সংশ্লিষ্টরা। টানা 7 মাস রপ্তানিতে ধসের পর আগস্ট এবং সেপ্টেম্বরে এসে প্রবৃদ্ধির কাঁটা উল্টো দিকে ঘুরতে শুরু করেছে। বাতিল এবং স্থগিত থাকা ক্রয়াদেশ ফের দিচ্ছেন আন্তর্জাতিক ক্রেতারা। গেল 3 মাসে রপ্তানি হয়েছে $812 মিলিয়ন। ফলে আশার আলো দেখছেন পোশাক শিল্প মালিকরা। গতিটা একটু কম, পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে ভালো দিকে যখন যাবে, বিনিয়োগ যখন নতুনভাবে আবার শুরু হবে, যে বিনিয়োগগুলি ইতিমধ্যে হয়ে গেছে এগুলি যখন ফাংশনাল হবে, অবশ্যই কর্মসংস্থান হবে। বিজিএমইএ নেতাদের মতে বর্তমানে নতুন কারখানা স্থাপন কিংবা বিনিয়োগ বাড়ানো এ খাতের বড় চ্যালেঞ্জ। এতে তৈরি হবে নতুন কর্মসংস্থানের সুযোগ। এক্ষেত্রে সরকারের নীতিগত সহায়তা চান তারা। 3 মাস 4 মাস আমরা সব লোন পেয়েছি, ওইটা দিয়ে আমরা অনেকটা শ্রমিকদের বেতন দিয়েছি, ব্যবসা আমরা চালাতে পেরেছি। আমরা এখন যারা চালাচ্ছি এটা আসলে 60-70% ক্যাপাসিটি দিয়ে আমরা ফ্যাক্টরিগুলো চালাচ্ছি। তবে বেকায়দায় আছেন ছোট ও মাঝারি পোশাক কারখানা মালিকরা। প্রতিযোগিতার বাজারে ক্রেতা ধরতে পারছেন না অনেকে। এসব কারখানার ভবিষ্যৎ অনেকটাই অনিশ্চিত বলছেন ব্যবসায়ীরা। জুলাই মাস পর্যন্ত $34 বিলিয়ন লক্ষ্যমাত্রার বিপরীতে রপ্তানি হয়েছে $27 বিলিয়ন তৈরি পোশাক।
দর্শক, এবার দেখে আসি এ সপ্তাহের বৈদেশিক মুদ্রার বিনিময় হার ও স্বর্ণবাজার। নিজ মেধা, শ্রম আর ধৈর্য দিয়ে সবকিছু জয় করা সম্ভব, যেমনটি জয় করেছেন ঝিনাইদহের মাহমুদা লিমা। দেশীয় পোশাক বাজারজাতের প্রত্যয়ে 2005 সালে মাত্র 4টি তৈরি পোশাক দিয়ে যাত্রা শুরু। লিমার গড়ে তোলা প্রতিষ্ঠানে কাজ করছেন 1000-এর বেশি কর্মী। সফল উদ্যোক্তা পর্বে দর্শক এবার লিমার মুখে শুনে আসি তার সফলতার গল্প। আমি ছোটবেলা থেকে দেখে আসছি যে গ্রাম বাংলার মানুষের হাতের কাজ করা, হাতের সেলাই করা আমি দেখেছি ছোট থেকে, কিন্তু সেটা তারা প্রফেশনালি করতো না। তো আমি আমার স্টুডেন্ট লাইফে বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে আমি পড়াশোনা শেষ করেছি, বাট যখন আমার বেবিটা হয় তখন আমি চিন্তা করেছিলাম যে আমি চাকরি করতে পারবো না। তখন আমি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখি। আমি যখন ফার্স্টে শুরু করি তখন হচ্ছে আমি নিজে থেকেই কাজটা শুরু করেছিলাম। তারপরে যখন আস্তে আস্তে ধীরে ধীরে আমি 4টা জামা দিয়ে বিজনেস শুরু করেছিলাম, বাট তখন আমার কাছে কোনো মূলধন ছিল না। আমি একদম বাকিতে 4টা জামা কিনে আমি সেল করে তারপর আমি টাকা দিয়েছি। যখন আমার হাজব্যান্ড দেখছে যে আস্তে আস্তে আমি ইমপ্রুভ করতেছি, 4টা থেকে 10টা হচ্ছে, 20টা হচ্ছে, 30টা হচ্ছে, ঘরের মধ্যে করতাম তখন আমি বিজনেসটা, তখন সে আমাকে একটু 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 করে সাপোর্ট দিতে থাকে। এবং আমার ফ্যামিলি থেকেও আমি সাপোর্ট পেয়েছি। আমার বাবা মা আমার অনেক দিক থেকে সাপোর্ট করে। আমি যখন শুরু করেছি 2015-এ, তখন কিন্তু এত অনলাইন পেজ অ্যাভেলেবেল ছিল না বাংলাদেশে। তো তখন হাতের কাজের এত পেজও আমি দেখি নাই। আমি চিন্তা করলাম যদি আমি হ্যান্ড স্টিচ নিয়ে মানুষ দেখতেছি এমব্রয়ডারি, কারচুপি এগুলো করাচ্ছে বা ইন্ডিয়ান পাকিস্তান সেল করতেছে, আমি চিন্তা করছি আমাদের দেশীয় নারীদের কর্মসংস্থান হবে, প্লাস হচ্ছে এটাকে যদি আমি উপস্থাপন করতে পারি অনলাইনের মাধ্যমে, সারা দেশে এখন দেশ থেকে দেশের বাইরে আমার প্রোডাক্ট অ্যাভেলেবেল সেল হচ্ছে। বিদেশি এত কাপড় আমাদের দেশে আসে যে সেইগুলার ভিড়ে আসলে দেশীয় প্রোডাক্টে পরিচিতি করাটা অনেক ডিফিকাল্ট, কিন্তু আমি সেটাকে সম্ভব করেছি কিভাবে, যে এটাকে একটু ইউনিক করেছি, একটু সুন্দর করার চেষ্টা করেছি। আমাদের দেশীয় কর্মীদেরকে আমরা ট্রেন আপ করে ওদেরকে শিখিয়ে নিয়েছি যে কাজের মোটিভটা যত সুন্দর হয় পাবলিক তত বেশি গ্রহণ করে। হ্যাঁ, তো ডিজাইনগুলো বর্তমান যুগের সাথে কি যাচ্ছে সেইগুলোর উপর ভিত্তি করে আমি সবসময় ডিজাইনগুলো মেক করি। হ্যাঁ, আমার প্রতিষ্ঠানে লিমাস বুটিক্সের সাথে 1000-এর উপর 1000+ কর্মী আছে, যাদের পরিবার নির্ভর করে এদের ইনকামের উপর। যখন একটা প্রোডাক্ট আমাদেরকে সেলাই করে দিয়ে যায় তখন আমি সাথে সাথে চেষ্টা করি যে ওদের পেমেন্টটা ক্লিয়ার করার। আমার ইচ্ছা আছে যে দেশের 64টা জেলায় একটা করে আউটলেট করব আমি, এবং দেশের বাইরে থেকে আমার প্রচুর লোকজন আছে যারা আমার কাছ থেকে প্রোডাক্ট হোলসেলে চাই, বাট আমাদের প্রোডাকশন যা হয়, প্রোডাকশন যা বের হয়ে আসে, হ্যান্ড স্টিচ অনেক কঠিন একটা বিষয়, যেটা অনেক সময় লাগে করতে। তো এই কাজগুলো যারা করতেছে, আমি চাচ্ছি যে এই কর্মী সংখ্যা যেন 1000 থেকে আরও 5000 হয়ে যায়। আমাদের সবশেষ আয়োজন অর্থনীতির খোঁজ খবর, আর তা দেখার আগে বিদায় নিচ্ছি আমি তানভীর এলিন। দেখা হবে আগামী পর্বে অর্থনীতির নানা আয়োজন নিয়ে। সবাই সুস্থ ও নিরাপদে থাকুন, আর করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলুন।
উজবেকিস্তানে প্রথমবারের মতো খুলেছে বাংলাদেশের শ্রমবাজার। সম্প্রতি বাংলাদেশ থেকে মিনারেল ও কেমিক্যাল খাতের দক্ষ শ্রমিকদের 240 জনের একটি দল দেশটিতে পৌঁছেছে। এর ফলে মধ্য এশিয়ার এই দেশটিতে প্রথমবারের মতো বাংলাদেশের শ্রমবাজারের নতুন দিগন্তের সূচনা হলো। করোনা মহামারীর মধ্যেও উজবেকিস্তানে এই দক্ষ কর্মী রপ্তানির নতুন বাজার দেশের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে উজবেকিস্তানের সরকার বাংলাদেশ থেকে এই দক্ষ কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেয়। এই করোনা প্যান্ডেমিকের মধ্যেও উজবেকিস্তানে বাংলাদেশের যে জনশক্তি আসা শুরু হলো, এটির মধ্যে দিয়ে আমাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে এই বাজারটি ধরে রাখার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এদেশের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জনাব আব্দুল আজিজ কামিলভের সাথে আমি দীর্ঘ আলাপ করেছি। তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে ইচ্ছা এই দেশে বাংলাদেশে জনশক্তি রপ্তানি হবে গুরুত্বের সাথে তারা নিয়েছেন, সেটি জানিয়েছেন এবং তারা বাংলাদেশকে অগ্রাধিকার ভিত্তিতে জনশক্তি নিয়োগ করবেন সে বিষয়ে আমাকে আশ্বস্ত করেছেন। 2021 সালের ডিসেম্বরের মধ্যে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ 5,000 কোটি মার্কিন ডলারে উন্নীত হবে। সম্প্রতি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনলাইন বৈঠকের পর সাংবাদিকদের কাছে এমন আশাবাদ ব্যক্ত করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।